হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের কাশ্মীর সিরিজের আজ শ্রীনগর পর্বের শেষ দিন। আজ শ্রীনগরের যে লোকাল দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলোই কিন্তু আমরা ঘুরে দেখব। এর আগে শ্রীনগরের কি জায়গা আমরা ঘুরে দেখেছি তার সমস্ত ভিডিও কিন্তু এই থ্রি স্টোরিতে অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি এখনও আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। আর আজ শ্রীনগরের যে কাছাকাছি যে দর্শনীয় স্থানগুলি রয়েছে, মানে যেইগুলো খুব কম সময়ের মধ্যেই ঘুরে দেখে নেওয়া যায় একদিনের মধ্যে, সেই স্থানগুলোই কিন্তু আজকে আমরা ঘুরে দেখতে চলেছি আর আপনাদেরকেও দেখাতে চলেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের গল্প। আজকে আমরা চলেছি শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। শ্রীনগর ডাল লেকের এই পাড় ধরে চলতে চলতে সবার প্রথম যে স্থানটি আসে সেটা হলো শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার রাস্তা। এই শঙ্করাচার্য টেম্পল এই শ্রীনগর ডাল লেকের অবস্থিত একটা হিন্দু মন্দির। সকাল 7:30 থেকে বিকেল 4:30 অবধি কিন্তু এটা খোলা থাকে। পাহাড়ের ওপরে এই মন্দিরটি অবস্থিত, তাই আমাদের গাড়িও এগিয়ে চলল শঙ্করাচার্য টেম্পলের দিকে। ড্রাইভার দাদা আগেই বলেছিল যে পুরো মন্দিরের সামনে অবধি কিন্তু গাড়ি যাওয়ার অনুমতি নেই, কারণ জেকে পুলিশের একটা নিয়ম আছে যেখানে ট্যুরিস্ট গাড়ি কিন্তু বেশ কিছুটা দূরেই, প্রায় মন্দির থেকে 1.5-2 কিলোমিটার আগেই কিন্তু রেখে দিতে হয়। সেরকমই আমাদের গাড়িও কিন্তু মন্দিরে যাওয়ার প্রায় 1.5 কিলোমিটার আগেই আমাদের নামিয়ে দিয়েছিল। এই বাকি পথটা কিন্তু আমাদের এবার হেঁটে যেতে হবে। এই রাস্তায় রাতের দিকে বন্য জন্তুও আসে, তারও কিন্তু বিধি নিষেধ বা বিধি সতর্কতা বলি কিন্তু রাস্তার দুধারে চোখে পড়ল। কিছু দামে হ্যাঁ বলছো গাড়ি পেয়ে যাবে। আর এইখানে কিন্তু আমাদের একটা সিকিউরিটি চেক হবে। এখানে বলে রাখি, এই শঙ্করাচার্য টেম্পলে উঠতে গেলে কোনো রকম মাদক দ্রব্য বা কোনো ধরনের জ্বলনশীল পদার্থ কিন্তু ক্যারি করা যাবে না। এখানে সিকিউরিটি চেক ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা করে হয়ে তবেই কিন্তু মন্দিরের রাস্তায় ওঠা যাবে, মানে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। পাপা দাঁড়া। এই শঙ্করাচার্য মন্দির বা এর আরেক নাম জ্যেষ্ঠেশ্বর মন্দির, কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। এটা একটি হিন্দু মন্দির। বৌদ্ধরা এই মন্দিরটিকে পাঁচপাহাড় নামে ডাকে। হিন্দু দেবতা শিবের এখানে অধিষ্ঠান। মন্দিরটি শ্রীনগর শহরের ডাল লেক থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরের বর্তমান ভবনটি খ্রিস্টীয় 9ম শতাব্দীতে নির্মিত। আদি শঙ্কর এই মন্দিরে এসেছিলেন আর তারপর থেকেই এই মন্দিরের নামের সাথে কিন্তু তার নামটিও যুক্ত হয়। বৌদ্ধরা এই মন্দিরটিকে খুবই পবিত্র মনে করেন। 2500 বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্কর এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই কিন্তু এই মন্দিরটি হিন্দু মন্দিরে পরিণত হয়। আমি আন্টিকে জিজ্ঞেস করছি। ভগবান শিবের
উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই কাশ্মীর উপত্যকায় উপাসনার জন্য এটি কিন্তু প্রাচীনতম মন্দির বলে মনে করা হয়। শঙ্করাচার্য মন্দিরটি শুধুমাত্র ধর্মের দৃষ্টিকোণ থেকে নয়, স্থাপত্যের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি অক্টাগোনাল শেপের মন্দির। নিচের থেকে এই মন্দিরে অবধি ওঠার জন্য প্রায় 243টি সিঁড়ি রয়েছে। শঙ্করাচার্য মন্দিরটি শ্রীনগর জেলায় তখতে সুলেমান নামে এক পরিচিত পাহাড়ের ওপর অবস্থিত। এই তখতে সুলেমান মানে সলোমনের সিংহাসন। তার জন্য এই মন্দিরটিকেও সলোমনের সিংহাসন বলা হয়। কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে রাজা সলোমন এই স্থানটিতে পবিত্র করার জন্য এসে পূজা করেছিলেন। পণ্ডিত আনন্দ কলের মতে সন্দিমন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কলের মতে সন্দিমন 2629 থেকে 2564 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কাশ্মীর শাসন করেছিলেন। রাজা গোপাদিত্য 426 থেকে 365 খ্রিস্টপূর্বাব্দ এবং রাজা ললিতাদিত্য মুক্তিপাদ 697 থেকে 734 এই মন্দিরটি কিন্তু সংস্কার করান। এক ভূমিকম্পের পর কাশ্মীরের সুলতান গিয়াসউদ্দিন জয়নুল আবেদিন এই মন্দিরের ছাদটি সংস্কার করেন। পরে শিখ সাম্রাজ্যের প্রশাসক শেখ গোলাম মঈনুদ্দিন এই মন্দিরের চূড়াটি সংস্কার করান 1841 থেকে 1846 সালের মধ্যে। মূল মন্দিরে ওঠার যে সিঁড়িগুলো সেগুলো যথেষ্ট খাড়াই, আর এই যে দরজাটা এর পরের কিন্তু সেই বিশাল আকৃতির শিবলিঙ্গ রয়েছে। এখান থেকে কিন্তু আর মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই ভিতরের শিবলিঙ্গের ফটো বা কোনো ভিডিও কিন্তু আপনাদের জন্য শেয়ার করতে পারছি না। এইবারে বলি, এই শঙ্করাচার্য মন্দিরের এখান থেকেই কিন্তু পুরো শ্রীনগর শহর ডাল লেকের একটা এত সুন্দর ভিউ পাওয়া যায়। অনেকেই মনে করেন যে এর মতো ভিউ কিন্তু কোনো জায়গা থেকে পাওয়া সম্ভব না শ্রীনগরের ডাল লেক বা শ্রীনগর এলাকার। পাখির চোখে যদি আপনাকে শ্রীনগর শহর আর ডাল লেকের অপরূপ শোভা দেখতে হয়, তাহলে কিন্তু শঙ্করাচার্য টেম্পলের আপনাকে উঠতেই হবে। এছাড়া এইখানকার শিবলিঙ্গকে কিন্তু পুজো করেও আপনার মনে যথেষ্ট শান্তি আসবে। তো এরপর শঙ্করাচার্য মন্দির থেকে নেমে এসে আমরা আবার ডাল লেকের পাড় ধরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য পরিমহল, যেটা এই ডাল লেকের পাড় ধরেই বেশ কিছুটা গিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এই পরিমহল যেতে গেলে কিন্তু আমাদের যে গাড়ি করে আমরা এসেছি সেই গাড়ি আর আমাদের নিয়ে যাবে না। সেই কারণে আমাদের গাড়ি আমাদেরকে পার্কিংয়ে নামিয়ে দিল। এই পার্কিংয়ের পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, সেটিও কিন্তু একটা দর্শনীয় স্থান, এবং সেই বোটানিক্যাল গার্ডেনের অপোজিট প্রান্তেই রয়েছে পার্কিং। এই পার্কিং থেকে বেরিয়ে অটো করে আপনাকে পরিমহল পৌঁছাতে হবে, ভাড়া পড়বে 200 টাকা। এইবার পরিমহলে ঢোকার এন্ট্রি ফি। পরিমহলে ঢুকতে এন্ট্রি ফি বড়দের জন্য 30 টাকা, আর 10 বছর অবধি বাচ্চাদের জন্য কিন্তু এখানে 15 টাকা করে মাথাপিছু এন্ট্রি ফি রয়েছে। এবার বলি পরিমহল সম্পর্কে কিছু কথা। পরিমহল বা পিয়ার মহল, পরীদের প্রাসাদ, এটি একটি 7 বারান্দা বিশিষ্ট মুঘল বাগান, যা জম্মু ও কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের ডাল হ্রদের দক্ষিণ পশ্চিমে এবং শ্রীনগর শহরের জাবারওয়ান পর্বতশ্রেণীর শীর্ষে অবস্থিত। তৎকালীন মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে ইসলামী স্থাপত্য ও শিল্পের পৃষ্ঠপোষকতার এটি একটি উদাহরণ, যেখানে খিলানযুক্ত দরজা, সোপানযুক্ত বাগান ও বিভিন্ন জলের নল কিন্তু রয়েছে। 1600 দশকের মাঝামাঝি সময়ে দারা শিকোহ হানো ও মানোর জন্য পরিমহল বা পরীদের প্রাসাদ এবং হানোর রাজপুত্র মানোর জন্য বাসস্থানটি নির্মাণ করেন। দারা শিকোহ 1640, 1645 ও 1654 সালে এই এলাকায় বসবাস করতেন বলে জানা যায়। এটি একটি মানমন্দির হিসাবে ও জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান শেখানোর জন্য ব্যবহৃত হতো।
বাগানগুলো তখন থেকেই জম্মু ও কাশ্মীর সরকারের সম্পত্তিতে পরিণত রয়েছে। পরিমহল একটি উচ্চস্তরের আমলাদের ঘাঁটি হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চলচ্চিত্রের জন্য শুটিং প্লেস হিসাবেও কিন্তু এই পরিমহলকে ইউজ করা হয়েছে। পরিমহলের সৌন্দর্য, এর স্থাপত্যর সাথে সাথে এর বাগানও কিন্তু যথেষ্ট নজরকাড়া। বাগানে বিভিন্ন রকমের ফুল, বাহারি রকমের ফুলের সাজ কিন্তু আপনার মন ভোলাবেই। পরিমহল ঘুরে দেখার সবথেকে বেশ সময় হিসাবে জুন থেকে সেপ্টেম্বর মাসকেই ধরা হয়, কারণ এই সময় যেহেতু টেম্পারেচার একটু হাই আর সারাদিনই মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকে, তাই জন্য কিন্তু ফুলগুলি পূর্ণ বিকশিত অবস্থায় থাকে আর পরিমহলের সৌন্দর্য কিন্তু আরও বেশি পরিমাণে সেই জন্য বেড়ে যায়। পরিমহল থেকে কিন্তু পুরো ডাল লেক আর শ্রীনগর শহরেরও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চারপাশে পাহাড় বেষ্টিত এই পরিমহল, সেই জন্য আপনিও যখন শ্রীনগরে আসবেন আপনারও লোকাল সাইট সিনের কিন্তু তালিকায় অবশ্যই রাখবেন। পরিমহলে সারা বছরই কম বেশি ট্যুরিস্টের ভিড় থাকে, আর পরিমহলের টেম্পারেচার সাধারণত শ্রীনগরের নিম্ন স্তরে যে টেম্পারেচার থাকে তার থেকে একটু কম হয়, যেহেতু এটা পাহাড়ের উপরে অবস্থিত। তাই শ্রীনগরের লোকাল সাইট সিনে কিন্তু পরিমহলকে আপনিও অবশ্যই রাখবেন। এরপরে আমরা চলে এলাম চশমে শাহী বা চশমাই শাহী বা চেশমা শাহী, যেটার ইংলিশে নাম রয়্যাল স্প্রিং। 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহের গভর্নর আলী মর্দান খানের একটি স্প্রিংয়ের চারপাশে নির্মিত মুঘল উদ্যানগুলির মধ্যে এটি একটি অন্যতম। এখানেরও এন্ট্রি ফি বড়দের জন্য 30 টাকা আর ছোটদের জন্য কিন্তু 15 টাকা। শাহজাহানের নির্দেশে তার জ্যেষ্ঠ পুত্র প্রিন্স দারা শিকোহকে উপহার হিসাবে কিন্তু এই উদ্যানটি দেওয়া হয়েছিল। আর এই উদ্যানটি রাজভবনের একদম কাছে জাবারওয়ান রেঞ্জে অবস্থিত। চশমে শাহীর নামটি মূলত স্প্রিং থেকেই এসেছে, যা কাশ্মীরের এক মহান মহিলা সাধক রূপা ভাবানী দ্বারা আবিষ্কৃত হয়েছিল, যিনি কাশ্মীরি পণ্ডিতদের সাহিব বংশের ছিলেন। রূপা ভবানীর পারিবারিক নাম ছিল সাহেব, আর স্প্রিংয়ের নাম সেই জন্য চশমে শাহিবি। বছরের পর বছর ধরে নামটি নষ্ট হয়ে যায়, আর আজ সেই জায়গাটি চশমে শাহী বা রয়্যাল স্প্রিং নামেই কিন্তু পরিচিত। এই চশমে শাহীও কিন্তু শ্রীনগরে অবস্থিত যে মুঘল গার্ডেনগুলি রয়েছে তার মধ্যে অন্যতম। এর বাগানটিতে বিভিন্ন মুঘল বাগানে ব্যবহৃত যে মুঘল স্থাপত্য সেটা কিন্তু এই বাগানে দেখা যায়। এছাড়া এই বাগানের মেন আকর্ষণ বা মেন ফোকাস কিন্তু স্প্রিং, যা এর টেরেসের মধ্য দিয়ে প্রবাহিত হয় আর 3টি বিভাগে বিভক্ত: একটি জলপ্রপাত এবং ঝর্ণা। একটি দোতলা কাশ্মীরি কুঁড়েঘর প্রথম সিঁড়িতে দাঁড়িয়েই আছে, যা কিন্তু এই স্প্রিংয়ের উৎসস্থল। তারপর একটি জলের ঢালু চাদরের মাধ্যমে দ্বিতীয় সিঁড়িতে প্রবাহিত হয়। দ্বিতীয় সিঁড়িটি একটি জলের পুল হিসাবে কাজ করে এবং এর কেন্দ্রে একটি বড় ফোয়ারাও রয়েছে। জল আবার জলের র্যাম্প দিয়ে তৃতীয় সিঁড়িতে প্রবাহিত হয়েছে, যা একটি বর্গাকার 5 ফোয়ারার পুল। এটি বাগানের প্রবেশদ্বারের সর্বনিম্ন পুল। শ্রীনগরের অন্যান্য যে মুঘল গার্ডেনগুলো রয়েছে তার মধ্যে থেকে কিন্তু সব থেকে মনোমুগ্ধকর হলো এই চশমে শাহী। এখানকার যে ঝর্ণা তার জলেও কিন্তু বেশ কিছু ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী
পণ্ডিত জওহরলাল নেহেরু এই ঝর্ণা থেকেই দিল্লিতে জল আনাতেন। এই বাগানটি 108 মিটার দীর্ঘ, 38 মিটার প্রশস্ত আর 1 একর জমি জুড়ে বিস্তৃত। শ্রীনগরের 3টি মুঘল বাগানের মধ্যে এটি হলো সবথেকে ছোট বাগান। শালিমার বাগ যে বাগানটা সেটা সবথেকে বৃহত্তম, নিষাদ বাগ যে বাগান সেটি দ্বিতীয় বৃহত্তম, আর চশমে শাহী এই বাগানটা কিন্তু সবথেকে ছোট। 3টি বাগানই ডাল লেকের ডান তীরে নির্মিত হয়েছিল আর প্রত্যেকটি কিন্তু জাবারওয়ান পর্বতের মালাতেই। এখানেও আমরা দেখা পেলাম হরেক রকমের ফুলের, এবং সেগুলি এতটা সুন্দর এবং এত রকমের রং যে আপনি কিন্তু অবশ্যই শ্রীনগরের সাইট সিনে এই চশমে শাহীকেও আপনার লিস্টে রাখবেন। এরপর চশমে শাহী থেকে বেরিয়ে আমরা ফিরে গিয়েছিলাম হোটেলে, আর দুপুরের খাবার দাবার খেয়ে আমাদের পরের গন্তব্যস্থল ছিল শিকারা ভ্রমণ। আর এখন আমরা চলেছি এই শিকারা করেই আমাদের আজকের রাত্রিবাস হবে এই ডাল লেকেরই একটি হাউস বোটে। তো আপনারা আমাদের সাথে দেখে নিন এই শিকারা করে এই ডাল লেকের সৌন্দর্য। ডাল লেকটি পর্যটক বা স্থানীয়দের দ্বারা শ্রীনগরে সর্বাধিক পরিদর্শনকৃত একটি জায়গা। এখানে 4টি ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখা যায়। এটি কাশ্মীরের পর্যটন ও বিনোদনের সাথে জড়িয়ে রয়েছে। এটিকে ফুলের হ্রদ বা কাশ্মীরের তাজরত্ন অথবা শ্রীনগরের রত্নও বলা হয়। এই হ্রদটি বাণিজ্যিকভাবে মাছ ধরা ও জলজ উদ্ভিদ আহরণের গুরুত্বপূর্ণ উৎস। প্রায় 15.5 কিলোমিটার মানে 9.6 মাইল পাড়টি এটি একটি সারিবদ্ধভাবে মুঘল সাম্রাজ্যের বাগান দ্বারা পরিবেষ্টিত। এখানে রয়েছে যেমন বিভিন্ন শিকারা, যেগুলিতে আপনি সকাল বা বিকালে এই পুরো শিকারা করে ডাল লেকের যেমন সৌন্দর্য উপভোগ করতে পারেন, তেমনি এই ডাল লেকের বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে হাউস বোট, যেগুলো ভাসমান হোটেলের মতো, এবং এগুলো কিন্তু আপনারা রাত্রি যাপনের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও এই ডাল লেকে রয়েছে একটি মিনা বাজার, যেটি ডাল লেকের মধ্যে ভাসমান দোকান সাজিয়ে, এখানে পসরা সাজিয়ে কিন্তু এখানে দোকানিরা থাকেন। এই মিনা বাজারেও কিন্তু হরেক রকমের কাশ্মীরি জিনিসপত্র পাওয়া যায়। আজকে আমাদের রাত্রিবাস হবে দোনো প্যালেস নামে একটি হাউস বোটে। আর এখন যে দেখতে পাচ্ছেন এটা হলো রাত্রিবেলা আমরা দোনো প্যালেস থেকে এই পাড়ে এসেছিলাম কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে। তো সেই সময় এই দোনো প্যালেসেরই যে মেন কেয়ারটেকার বা যে মালিক রয়েছেন, উনি কিন্তু আমাদের এই শিকারা করে দোনো প্যালেস থেকে ডাল লেকের 7 নম্বর ঘাটে নিয়ে আসছিলেন, আবার 7 নম্বর ঘাট থেকে দোনো প্যালেসে নিয়ে যাচ্ছিলেন। এই দোনো প্যালেসের বিবরণটা পরের দিন সকালে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর দোনো প্যালেসের ফোন নাম্বার আর মালিকের নাম বা ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই হলো রাত্রিবেলা দোনো প্যালেসের সৌন্দর্য। আমরা আমাদের শিকারা থেকে কিন্তু এই দোনো প্যালেসের সৌন্দর্য একটু তুলতে পেরেছিলাম। इतना अच्छा लग रहा है आपका बोट। যখন হাত দেখালাম তখন নামিয়ে দিল। পুরো করেছি তো। আরে দূর, আমি ওর হাত নাড়ালাম। আগের দিনের রাত্রিবাস আমাদের যে হাউস বোটে হয়েছিল, অর্থাৎ আপনাদের আগেও জানিয়েছিলাম নামটা দোনো প্যালেস, সেই দোনো প্যালেসটাই একটু ঘুরিয়ে দেখাই আজ সকালে। এই হলো দোনো প্যালেসে উঠেই একটা বসার জায়গা, বা যেটাকে আপনারা ব্যালকনি হিসাবে ধরতে পারেন। আর এই ব্যালকনি দিয়েই কিন্তু
বসার বৈঠকখানা বা ড্রয়িং রুম বা লিভিং রুমে প্রবেশ করার জায়গা। এত সুন্দর করে সাজানো এই লিভিং রুমটা। এখানে কিন্তু একটা ডাইনিং টেবিল পাতা রয়েছে যেখানে প্রায় 8 জন মতো বসে খাবার খাওয়া যেতে পারে। আর এছাড়াও এই বসার ঘরে যে সোফাটি রয়েছে এখানেও কিন্তু বেশ অনেকজন মিলে একসাথে বসে আড্ডা বা গল্প দিতে পারে, যেটা আমরা গতকাল রাতে করেছিলাম। এই দোনো প্যালেসের লিভিং রুমটা যথেষ্ট সুন্দর। দোনো প্যালেসের কিন্তু 3টে ঘর রয়েছে। 3টে ঘরেই কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, আর প্রত্যেকটি ঘরের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে। তবে আমাদের এই দোনো প্যালেসের যিনি মালিক উনি কিন্তু বারবার রিকোয়েস্ট করেছিলেন যে যেহেতু এটা কাঠের তৈরি তার জন্য কিন্তু আমাদের জল এই বাথরুমের ফ্লোরে ফেলা বারণ ছিল। আর এটা হলো দোনো প্যালেসের একটা কিচেন রুম, যেটা এই প্রথম ঘরটার পরে কিন্তু ছিল। এরপরে এইটা একটা সেকেন্ড ঘর ছিল, আর এরপরে সোজা গেলে এখানে একটা থার্ড ঘর ছিল। এই ঘরটাও কিন্তু যথেষ্ট সুন্দর করে সাজানো। এই ঘরে 2টো খাট ছিল, মোটামুটি এই ঘরে 4 জন খুব ভালোভাবে শোয়া যাবে। আর এর আগের ঘরটিতেও 2টো খাট রয়েছে, সেখানেও কিন্তু 4 জন মানুষ খুব সুন্দর করে শুতে পারবে। আর প্রথম ঘরটিতে কিন্তু ডাবল বেডেড একটা খাট রয়েছে। একটা ফ্যামিলি 2টো বাচ্চা নিয়ে কিন্তু আরামসে ওই ঘরে অ্যাকোমোডেট করতে পারবে। আর এখানকার কথা বলে রাখি, এর বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর প্রত্যেকটা বাথরুমেই একটা করে বাথটব দেওয়া ছিল স্নান করার জন্য। যেহেতু এগুলো কাঠের তৈরি তাই ফ্লোরে একদমই জল ফেলা বারণ ছিল, তাই ওই বাথটবেই বসে কিন্তু স্নান করতে হতো। আর দোনো প্যালেসের প্রত্যেকটা ঘরই এত সুন্দর করে বিভিন্ন জিনিস, কাশ্মীরি জিনিস দিয়ে সাজানো যে এটার কিন্তু সৌন্দর্য আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এই বিভিন্ন ঘরের সাজসজ্জা দিয়ে। এই দোনো প্যালেসের পুরো ঠিকানা আর ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দোনো প্যালেসের মালিকের নামও দেওয়া থাকছে। আপনারা কিন্তু সরাসরি ওনাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমাদের এইটা আমাদের ট্যুর কোম্পানির সাথে প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আপনারা কোনো যে সিজনে আসবেন সেই সিজনের রেটটা কিন্তু এই মালিকের সাথে কথা বলে একটু জেনে নেবেন। কেমন লাগলো আমাদের এই শ্রীনগর পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রীনগরের পরপর পর্বগুলো না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এর পরের পর্বে আপনাদের জন্য থাকছে পেহেলগাঁও। পেহেলগাঁওতে আমরা কি ঘুরেছি, কীভাবে কি জিনিসপত্র দেখেছি, বা এখন পেহেলগাঁও কেমন লাগবে দেখতে, সমস্ত কিছু জানতে হলে কিন্তু পরের পর্বে চোখ রাখতে হবে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। খুব শিগগিরই নতুন পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে।